বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব আজকের ক্লাসে। আর এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণটা নেওয়া হয়েছে কিন্তু এই মাসের রাশিভার্স থেকে, এই মাসের রাশিভার্স অর্থাৎ মার্চ মাসের রাশিভার্স থেকে। আমরা একের দাগের প্রশ্ন দেখব কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট এটি। চলুন একের দাগের প্রশ্ন দেখি। একের দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কী আছে, তবে একের দাগের প্রশ্নটা দেখবো, তার জন্য প্রশ্নটা একটু ছড়িয়ে নেব। আমরা এখানে একের দাগের প্রথম প্রশ্ন দেখবো। একের দাগের প্রশ্ন আছে কি, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্রমুদ্রার নাম কি? নিষ্কো, জিতল, দোকানি আর মনা। তো এখানে এর সঠিক উত্তর হবে জিতল, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক পরিবর্তিত তাম্রমুদ্রার নাম হচ্ছে জিতল। এটি ছিল কিন্তু একটি তাম্রমুদ্রা, মনে রাখবেন। মূলত সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে মোহাম্মদ বিন তুগলক তাম্রমুদ্রা জিতল এর প্রচলন শুরু করেন, কারণ সোনা ও রূপার পর্যাপ্ত সরবরাহ সর্বদা পাওয়া অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। তাই কিন্তু পরবর্তীতে জিতল এই তাম্রমুদ্রাটা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। দুয়ের দাগের প্রশ্ন কী আছে? দুয়ের দাগের প্রশ্ন আছে 1931-এর করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেন? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর বিজয় রাঘভাচারিয়া। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে করাচি অধিবেশনটি 26 থেকে 31শে মার্চ পর্যন্ত হয়। সেটা সালটা ছিল 1931। এই সালটা ছিল 1931। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে করাচি অধিবেশনের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই অধিবেশনেই মৌলিক অধিকার সংক্রান্ত এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ সমাধান সূত্র পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দুয়ের দাগের এখানে সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। বল্লভভাই প্যাটেল কিন্তু 1931-এ করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন, আর সেটা হয় কিন্তু 26 থেকে 31শে মার্চ অধিবেশনটি হয়। আর কেন এই অধিবেশনের গুরুত্ব আমি আপনাদেরকে বলেই দিলাম। কিন্তু আমরা চলে যাবো তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দুটি বরফ খণ্ডকে চাপ দিয়ে একসাথে যুক্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়? দুটি বরফ খণ্ডকে চাপ দিয়ে একসাথে যুক্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়? একত্রীকরণ, কেন্দ্রীয়করণ, পুনঃশীলভবন, গলন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু পুনঃশীলভবন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক হ্রাস পায় এবং বরফ গলে জল হয়ে যায়। চাপ হ্রাসের ফলে গলনাঙ্ক বৃদ্ধি পাওয়ার জন্য পুনরায় সেই জল বরফে পরিণত হয়, তাই দুটি আলাদা বরফখণ্ড জোড়া লেগে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনের দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। তাহলে যখন আমরা বরফের চাপ দিই তখন ওই যে দুটো মধ্যবর্তী স্থানে কী হয়, আপনার ওটা গলতে শুরু করে। আবার যখন এই চাপটা হ্রাস করি, অর্থাৎ চাপটা কমিয়ে দেই, তখন আবার ওটা পুনরায় অবস্থায় ফিরে আসে। এটাকে বলা হয় পুনঃশীলভবন। ফলে বড় দুটি জোড়া লেগে যায়। চারের দাগের প্রশ্ন আমরা দেখব। চারের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, চারের দাগের প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী যেসব রেলের গ্রুপ ডি পরীক্ষা আসছে এবং এনটিপিসি পরীক্ষা, এইসব ক্ষেত্রে কিন্তু এইসব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকের ভাঁজকে কী বলা হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকের ভাঁজকে কী বলা হয়? ম্যাট্রিক্স অক্সিজম ক্রিস্টি অফ অ্যাকশন। তো এখানে চারের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ক্রিস্টি। এখন ক্রিস্টি হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাঁজ, যেগুলো দেখতে শৈলশিরার মতো এবং এগুলি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স ঘিরে থাকে। এই ক্রিস্টি মাইটোকন্ড্রিয়াল ঝিল্লির পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে এবং মাইটোকন্ড্রিয়াকে আরও কার্যকর করে তোলে। তো চারিদিকে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পাঁচের দাগের প্রশ্নে চলে যাব। পাঁচের দাগে যে প্রশ্নটা আছে, বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড রিপন, লর্ড মিন্টো আর লর্ড কার্জন। তো বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল? তো পাঁচের দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিদ্দাক, অর্থাৎ লর্ড কার্জনের সময়। 1902 সালে গঠিত হয়। এই কমিশনে ভারতীয় সদস্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ হোসেন বিলগিরামি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ছয় দাগের প্রশ্নে চলে যাব। ছয় দাগের প্রশ্ন আছে, লোকসভার স্পিকার নির্বাচন করেন লোকসভার সদস্যরা ও রাষ্ট্রপতি, লোকসভার সদস্যরা, লোকসভার ও রাজ্যসভার সদস্যরা, রাজ্যসভার সদস্যরা। ছয় দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাক, লোকসভার সদস্যরা। লোকসভার সদস্য সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 552 জন হতে পারে, যার মধ্যে 530 জন সদস্য রাজ্য থেকে এবং 20 জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ছয় দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। আমরা চলে যাবো সাতের দাগের প্রশ্নে। সাতের দাগের প্রশ্ন কী আছে তা দেখব। তো সাতের দাগের এখানে প্রশ্ন আছে দেখুন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো নাঙ্গা পর্বত, সান্দাকফু, সিনচুলা, আনাইমুদি। তো এখানে সাতের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে এখানে সান্দাকফু আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু এটি পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাক হবে সঠিক উত্তর সান্দাকফু। আমরা চলে যাবো আটের দাগের প্রশ্নে। নিচের গ্যাসগুলির কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো আটের দাগের সঠিক উত্তর কী হবে? নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস নামে পরিচিত। এটি একটি রাসায়নিক যৌগ যার সংকেত N2O, বর্ণহীন অদর্য। এই গ্যাসের ঈষৎ মিষ্টি গন্ধ ও স্বাদ আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে বলা হয় কিন্তু লাফিং গ্যাস।
লাফিং গ্যাসের নাম কি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। এর সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। এবার আমরা 9 দাগের প্রশ্ন দেখব। 9 দাগের প্রশ্ন কী আছে তা দেখব। 9 দাগের প্রশ্ন আছে কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয়? এখানে IAA, GA, 2,4-D কাইনিন। তো এখানে যে হরমোনটি ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে 2,4-D, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। 2,4-D আগাছার টিস্যুতে থাকা কোষগুলিকে ধ্বংস করে পুষ্টি ও জল বহন করে, যাতে আগাছার বৃদ্ধি ব্যাহত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2,4-D, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন চলে যাব। 10 দাগের প্রশ্ন হচ্ছে একটি ফিউজ তার তৈরি করতে ব্যবহৃত হয় ড্যাশ এর ধাতু সংখ্যার? টিন, লেড, সীসা ও টিন, নিকেল ও ক্রোমিয়াম, টিন ও ক্রোমিয়াম। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হচ্ছে টিন ও লেডের সংকর ধাতুর মানে টিন ও লেডের মিশ্রণে যে সংকর ধাতু তৈরি হয় সেটা দিয়ে কিন্তু ফিউজ তার তৈরি হয়। ফিউজ তার তৈরি করতে কিন্তু টিন এবং লেডের সংকর ধাতু ব্যবহার করা হয়, কারণ এই সংকর ধাতু উচ্চ প্রতিরোধ ক্ষমতাযুক্ত এবং কম গলনাঙ্ক রয়েছে। অর্থাৎ এখানে তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো টিন আর সীসা, টিন আর লেড, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিন এবং লেড হচ্ছে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা? ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল আর লিম্ফোসাইট। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? নিউট্রোফিল ও মনোসাইট হচ্ছে নিউট্রোফিল ও মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যাস। ব্যাস হচ্ছে 10 থেকে 12 UM, আর সাইটোপ্লাজম দানাযুক্ত, আর নিউক্লিয়াস 2 থেকে 7টি খণ্ডে বিশিষ্ট হয়। তাহলে এখানে এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো বিদ্যাগ, অর্থাৎ এই যে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবন ধ্বংস করে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 12 দাগের প্রশ্নে। তো 12 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপর থেকে তুললাম। এখন এখানে যে 12 দাগের প্রশ্ন আছে, প্রশ্নটা আছে কোন অর্থনীতিবিদ ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের রূপকার ছিলেন? এই যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর থেকে কিন্তু প্রশ্ন পড়বে মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আছে কোন অর্থনীতিবিদ ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের রূপকার ছিলেন? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো অপশনগুলো আছে প্রশান্তচন্দ্র মহালনবিশ, KN রাজ, অশোক রুদ্র, সুকুমার চক্রবর্তী। তো এখানে যেহেতু বলেছে অর্থনীতিবিদ, কোন অর্থনীতিবিদ ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের রূপকার ছিলেন, তো এখানে সঠিক উত্তর হবে KN রাজ, বিদ্যা হবে সঠিক উত্তর। অর্থনীতিবিদ KN রাজ এই পরিকল্পনা স্থপতি হিসাবে পরিচিত। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1951 থেকে 1956। তারিখটা লিখে রাখি, 1951 থেকে 1956। আর এটা হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল। এই পরিকল্পনাটি ছিল কিন্তু হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল কৃষির উপরে। কৃষি কীভাবে উন্নয়ন করা যায়, কৃষির উন্নয়নের উপর কিন্তু এটা অগ্রাধিকার দেওয়া হয়েছিল। জওহরলাল নেহরু সংসদে প্রথম কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর KN রাজ, অর্থনীতিবিদ KN রাজ ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের রূপকার ছিলেন। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাবো। 13 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু বাম পাশে সরিয়ে নিয়ে এবার আমরা দেখবো 13 দাগের প্রশ্ন কী আছে। তো এখানে 13 দাগের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখবো কী আছে। তো এখানে 13 দাগের প্রশ্ন আছে কোন মুঘল সম্রাট প্রথম জিজিয়া কর বন্ধ করেছিলেন? হুমায়ুন, ঔরঙ্গজেব, শাহজাহান আর আকবর। তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আকবর, ডির দাগ হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট প্রথম বলছে কোন মুঘল সম্রাট প্রথম জিজিয়া কর বন্ধ করেছিলেন? মুঘল সম্রাট আকবর, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। এটা ছিল কত সালে? 1564 সালে। 1564 সালে কিন্তু তিনি জিজিয়া কর বন্ধ করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14 দাগের প্রশ্ন আছে দেখুন, ইউরিয়া দেহের কোথায় সংশ্লেষিত হয়? বৃক্ক, মস্তিষ্ক, যকৃৎ, থাইরয়েড। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি, যকৃতে কিন্তু ইউরিয়া দেহের কোথায় সংশ্লেষিত হয়? যকৃতে। ইউরিয়া সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে বলা হয় কিন্তু অরিনিথিন চক্র। কি বলা হয়? অরিনিথিন চক্র। অরহস্যি অরিনিথিন চক্র কিন্তু এই ইউরিয়া দেহের ইউরিয়া সংশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় অরিনিথিন চক্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি কিন্তু সবসময় যকৃতের মধ্যে সম্পন্ন হয়। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। 15 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 15 দাগের প্রশ্ন আছে মহারাষ্ট্রে কত সালে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? কত সালে? সালটা আপনার এখানে জানতে চেয়েছে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো অপশান আছে 1861, 1867, 1891, 1876। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এই যে 1867 সাল। 1867 সালে ডক্টর আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো 15 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন? টমাস মনরো, আলেকজান্ডার রিড, এলিফিন স্টোন আর হেনরি জুন্ডাস। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? টমাস মনরো 1820 সালে মাদ্রাজের গভর্নর ছিলেন, 1820 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টমাস মনরো, এর দাগ হবে সঠিক উত্তর।
আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 17 দাগের প্রশ্ন আছে, পালমোনারি কপাটিকা কোথায় অবস্থিত? বামলিন্দ বামনিলয় সংযোগস্থলে, ডানলিন্দ ডাননিলয় সংযোগস্থলে, ডাননিলয় ও ফুসফুসী ধমনী সংযোগস্থলে, বামনিলয় ও মহাধমনী সংযোগস্থলে। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পালমোনারি কপাটিকা এটা কিন্তু ডাননিলয় ও ফুসফুসী ধমনীর সংযোগস্থলে অবস্থিত। রক্তকে ডাননিলয় থেকে ফুসফুসী ধমনীতে প্রেরণ করা এবং রক্তকে বিপরীত পথে যেতে বাধা দেওয়াই হলো এর প্রধান কাজ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ডাননিলয় ও ফুসফুসী ধমনীর সংযোগস্থল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন আছে, ডুরালুমিনে কোন ধাতু থাকে? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, টিন, অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। তো ডুরালুমিন এই ধাতুতে কোন কোন ধাতু থাকে? তো এখানে ডুরালুমের 95% অ্যালুমিনিয়াম থাকে, 4% থাকে তামা, আর 0.5% থাকে ম্যাঙ্গানিজ, আর 0.5% থাকে ম্যাগনেসিয়াম। অর্থাৎ 4টি ধাতু নিয়েই কিন্তু এটা তৈরি হয় ডুরালুমিন। ডুরালুমিন ব্যবহার করা হয় কিন্তু বিমানে আর মোটর গাড়ির নানা অংশে এবং নানা রকম যন্ত্র তৈরিতেও কিন্তু এটা ব্যবহার করা হয় ডুরালুমিন। এখানে বেশিরভাগই থাকে কিন্তু অ্যালুমিনিয়াম, 95% থাকে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম, তামা থাকে কিন্তু 4%, আর 0.5% ম্যাঙ্গানিজ থাকে, আর 0.5% ম্যাগনেসিয়াম থাকে। তাহলে অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়ামের সংমিশ্রণে কিন্তু এই ডুরালুমিন ধাতু তৈরি হয়, যেটি কিন্তু এরোপ্লেনের বডি নির্মাণে কিন্তু এটা লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 19 দাগের প্রশ্নে। দাগের প্রশ্ন আছে, দাউসিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ আর সিকিম। তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? দাউসিগ্রাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এটি মূলত কিন্তু হাঙ্গুল সংরক্ষণের জন্য বিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, জম্মু কাশ্মীর। চলে যাবো আমরা 20 দাগের প্রশ্নে। গোলাপি বিপ্লব কিসের উৎপাদনের বৃদ্ধির সঙ্গে যুক্ত? মাংস, মধু, চিংড়ি, আলু। তো গোলাপি বিপ্লব এটা কিন্তু চিংড়ি উৎপাদনের বৃদ্ধির সঙ্গে কিন্তু এটা যুক্ত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাবো। পাখির ডানা ও পতঙ্গদের ডানা হলো সমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, লুপ্ত অঙ্গ। তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে অঙ্গগতভাবে পৃথক হলেও কার্যকরীভাবে একই রকম অঙ্গগুলিকে সমবৃত্তীয় অঙ্গ বলে। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, সমবৃত্তীয় অঙ্গ। পাখির ডানা ও পতঙ্গের ডানা এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাই সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে অবশ্যই বলে দিলাম। অঙ্গগতভাবে পৃথক হলেও কার্যকরীভাবে কিন্তু একই রকম, এরকম অঙ্গগুলো কিন্তু বলে সমবৃত্তীয় অঙ্গ। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন কী আছে? 22 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 22 দাগের প্রশ্ন। তো আমরা 22 দাগের প্রশ্ন দেখবো। 22 দাগের প্রশ্নটি হলো, নিচে কোন যৌগটি কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম বাইকার্বনেট আর সিলিকেটস। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রস্রাবে ক্যালসিয়াম ফসফেট এবং অক্সালেট বেশি ঘনীভূত হয়ে যায় এবং স্ফটিক হিসাবে আলাদা হয়ে যায় এবং সংযুক্ত হয়ে কিডনিতে পাথর তৈরি করে। এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট হবে এর সঠিক উত্তর, বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দিরা পয়েন্ট, লাক্ষাদ্বীপ আর নিকোবর। তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। এটির পূর্ব নাম ছিল কিন্তু পিগমেলিয়ান পয়েন্ট। 1885 সালে 18 অক্টোবর ইন্দিরা গান্ধীর স্মরণে এটির নাম পরিবর্তন করে তার নাম অনুসারে রাখা হয়। কত সালে? 1985 সালের 18 অক্টোবর ইন্দিরা গান্ধীর স্মরণে এটির নাম পরিবর্তন করে নাম অনুসারে রাখা হয়। কত সালে? 1985 সালে 18 অক্টোবর। 1985 সালের 18 অক্টোবর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে, 24 দাগের প্রশ্নে। পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্ত দর্পণ আর সমতল দর্পণ। তো 24 দাগের সঠিক উত্তর হচ্ছে উত্তল দর্পণ, বিদ্যাগ হবে সঠিক উত্তর। একটি উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব বস্তুর তুলনায় ক্ষুদ্র হয়। তাই একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়, অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রে অনেক বড় হয়। একই কারণে পিছনে থাকা আসা যানবাহন দেখার জন্য গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, 25 দাগের প্রশ্নে। তো আমরা পরের পেজে চলে যাবো, 25 দাগের প্রশ্ন কী আছে দেখি। তো এখানে 25 দাগের প্রশ্ন আছে, ভারতের কোন অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়? নন্দনকানন, কাজিরাঙ্গা, করবেট আর পালামৌ। তো 25 দাগের সঠিক উত্তর কী হবে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের অসম রাজ্যের গোলাঘাট ও নাগাঁও জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। বিশ্বের এক শৃঙ্গ গন্ডারের 2/3 এই জাতীয় অরণ্যে বাস করে। এটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে?
এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বি। ভারতের কোন অভয়ারণ্যে একশৃঙ্গ গড়া দেখা যায়, সংরক্ষিত হয়, তা কাজিরাঙা, অসমের কাজিরাঙায়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সবরমতী, নর্মদা, তাপ্তি, গোদাবরী। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো গোদাবরী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সবরমতী, নর্মদা ও তাপ্তি আরব সাগরে পতিত হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডি দাগ হবে সঠিক উত্তর। গোদাবরী কিন্তু আমাদের এই গোদাবরী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সবরমতী, নর্মদা এবং তাপ্তি, এরা কিন্তু সবাই আরব সাগরে পতিত হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 7 দাগের প্রশ্ন দেখব। 7 দাগের প্রশ্ন আছে, দিল্লি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1912 সালে, 1914 সালে, 1915 সালে, 1916 সালে। তো 1912 সালে 23শে ডিসেম্বর, 1912 সালে 23শে ডিসেম্বর কী হয়? কলকাতার পরিবর্তে দিল্লি ভারতের রাজধানী হিসেবে উদ্বোধনের দিনে বড়লাট লর্ড হার্ডিন্সকে হত্যার পরিকল্পনা করেন রাসবিহারী বসু। রাসবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিন্সের উপর বোমা ছুড়লেও তিনি প্রাণে বেঁচে যান। 1914 সালেই কিন্তু শুরু হয় দিল্লির ষড়যন্ত্র মামলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে দিল্লির ষড়যন্ত্র মামলা শুরু হয় 1914 সালে। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাব। 28 দাগের প্রশ্ন আছে, ভারতের ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়েছিল? 1982 সালে 1 এপ্রিল, 1982 সালে 1 জানুয়ারি, 1982 সালে 31 জানুয়ারি, 1982 সালে 30 মার্চ। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 1982 সালের 1 জানুয়ারি EXIM ব্যাংক স্থাপিত হয়েছিল। এই ব্যাংকের মূল কাজ হলো বৈদেশিক বাণিজ্যের সাহায্য দিয়ে উৎসাহিত করা। শুধু ভারত নয়, তৃতীয় বিশ্বের অন্য দেশকেও এই ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 28 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক, 1982 সালে 1 জানুয়ারি। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কী আছে? 29 দাগের প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1922 সালে, 1919 সালে, 1925 সালে, 1945 সালে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO কবে প্রতিষ্ঠিত হয়? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে 1919 সালে ভার্সাই চুক্তিতে লিগ অফ নেশনের স্বশাসিত সংস্থা হিসাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO প্রতিষ্ঠিত হয়। 1946 সালে ILO রাষ্ট্রসংঘের প্রথম বিশেষ সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, 1919 সালে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 30 দাগের প্রশ্ন। 30 দাগের প্রশ্ন কী আছে দেখব। 30 দাগের প্রশ্ন আছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? B, C, A আর E। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর শারীরবৃত্ত কাজগুলি হলো স্নায়ুকালের কর্মক্ষমতার দান, অস্থি ও দন্তের স্বাভাবিক বৃদ্ধি, পেশি গঠন কার্যকারী নিয়ন্ত্রণ, ত্বকের কমলতা রক্ষা করা, চক্ষুর কর্মক্ষমতা রক্ষা করা। এগুলো কিন্তু ভিটামিন এর কাজ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? আপনাদের কাছে কমেন্ট থাকলো। 31 দাগের প্রশ্নে চলে যাব, দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? 1985 সালে, 1982 সালে, 1984 সালে, 1987 সালে। দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, 1985 সালে। 1985 সালে ভারতীয় সংবিধানের 52তম সংশোধনী অনুসারে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা চলে যাব 32 দাগের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি ভারত ও অপর কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্যকিরণ অনুষ্ঠিত হয়ে গেল? তো এখানে আছে মালয়েশিয়া, বাংলাদেশ, নেপাল আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো 32 দাগের সঠিক উত্তর কী হবে? 31 ডিসেম্বর 2024 থেকে 13 জানুয়ারি 2025 ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্যকিরণ অনুষ্ঠিত হয়ে গেল। ভারত আর নেপালের সেনাবাহিনীর মধ্যে কিন্তু যৌথ সামরিক মহড়া সূর্যকিরণ অনুষ্ঠিত হয়ে গেল। তাহলে এর সঠিক উত্তর কী হবে? নেপাল। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আর এটা কিন্তু 31 ডিসেম্বর 2024 থেকে 13 জানুয়ারি 2025 পর্যন্ত হয়েছিল। আমরা চলে যাব 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে কি? 33 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সম্প্রতি প্রদত্ত 2024 সালের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বিভাগে কোন দাবাড়ু পুরস্কৃত হয়েছেন? ডি গুকেশ, বিশ্বনাথন আনন্দ, ভি আগারওয়াল, অন্নু রানী। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর হবে এখানে এই যে ডি গুকেশ, এর দাগ এর সঠিক উত্তর ডি গুকেশ। সম্প্রতি প্রদত্ত 2024 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বিভাগে ভারতের বিশিষ্ট দাবাড়ু ডি গুকেশ পুরস্কৃত হয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 33 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 34 দাগের প্রশ্নে চলে যাব। 34 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সম্প্রতি কে ন্যাসকাম সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? তো 34 দাগের সঠিক উত্তর হচ্ছে, সম্প্রতি ন্যাসকামের সিও হিসেবে নিযুক্ত হলেন জ্যোতি শর্মা। এখানে অপশানগুলো আছে কি? এখানে অপশান আছে রাজেশ নাম্বিয়া, অনির্বাণ মণ্ডল, ভাস্কর শর্মা, জ্যোতি শর্মা। তো এর সঠিক উত্তর হবে জ্যোতি শর্মা। তিনি এই পদের পূর্ববর্তী পদাধিকার নিধি ভাসিনের কিন্তু স্থলাভিষিক্ত হয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 35 দাগের প্রশ্নে। 35 দাগের প্রশ্ন কী আছে দেখব। 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি
কোন দেশ ব্রিক্সের পূর্ণ সময়ের সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? সিঙ্গাপুর, মরিশাস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো এখানে 35 দাগের সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া, ডি দাগ হবে সঠিক উত্তর। সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সের পূর্ণ সময়ের সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আর 2009 সালে ব্রিক্স গোষ্ঠী তৈরি হয়েছিল, এর বর্তমান সদস্য দেশের সংখ্যা হলো 10। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 36 দাগের প্রশ্ন। তো 36 দাগের প্রশ্ন আছে, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হিন্দি ডে পালিত হলো? ওয়ার্ল্ড হিন্দি ডে পালিত হলো 10 জানুয়ারি, 12 জানুয়ারি, 11 জানুয়ারি, 9 জানুয়ারি। তো 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর দাগ হবে সঠিক উত্তর 10 জানুয়ারি। 10 জানুয়ারি অন্য কোন দিন আছে? আশা করি আপনারা সঠিক উত্তর করবেন। এখানে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে পালিত হয় 10 জানুয়ারি। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। সম্প্রতি কে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন? তো 37 দাগের সঠিক উত্তর কী হবে? তার জন্য আমরা প্রশ্নটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। তো এখানে অপশান আছে অজিত কুমার মহন্তি, পঙ্কজ মিশ্র, মনোজ গভিল ও টিভি সোমনাথন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ অজিত কুমার মহন্তি। চলে যাবো আমরা 38 দাগের প্রশ্নে। সম্প্রতি প্রয়াত রাজগোপাল চিদম্বরম ছিলেন জীববিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী আর জ্যোতির্বিজ্ঞানী। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো সম্প্রতি প্রয়াত রাজগোপাল চিদম্বরম একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ছিলেন। তিনি দীর্ঘদিন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কারেন্সির বোর্ড অফ গভর্নর ছিলেন। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 38-এর সিদ্ধাগ হবে সঠিক উত্তর পরমাণু বিজ্ঞানী রাজাগোপাল চিদম্বরম। পরমাণু বিজ্ঞানী ছিলেন কিন্তু রাজাগোপাল চিদম্বরম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 39 দাগের প্রশ্ন। 39 দাগের প্রশ্ন আছে, কবে ওয়ার্ল্ড ব্রেইলি ডে পালিত হলো? ব্রেইল ডে 4 জানুয়ারি, 6 জানুয়ারি, 10 জানুয়ারি, 7 জানুয়ারি। তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো ওয়ার্ল্ড ব্রেল ডে এটার অর্থ কী? দৃষ্টিহীন প্রতিবন্ধীদের শিক্ষালাভের সুবিধার্থে ব্রেল সিস্টেমকে কাজে লাগানোর প্রচার অভিযানের জন্য 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হলো। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 4 জানুয়ারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাব। 40 দাগের যে প্রশ্নটা আছে, ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় বিমান বাহিনীর মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় তার নাম কি? এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, এক্সারসাইজ ইন্দ্রা, এক্সারসাইজ শক্তি আর এক্সারসাইজ হ্যান্ড ইন হ্যান্ড। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর ডেভিল স্ট্রাইক। 16 থেকে 19 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক অনুষ্ঠিত হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা 40 দাগের প্রশ্ন দেখলাম। এত সময় আমরা দেখলাম জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট। এটা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটি মার্চ মাসের অ্যাসিভার্স থেকে নেওয়া হয়েছে। একদম নতুন অ্যাসিভার্স, নতুন প্রশ্ন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 40 দাগ প্রশ্ন জেনারেল স্টাডিজ পর্যন্ত, 40 দাগের জেনারেল স্টাডিজ পর্যন্ত আমরা সম্পূর্ণ করলাম। এখান থেকে 41 দাগ থেকে আছে রিজনিং প্রশ্ন। আজকের ক্লাসে করব না, আগামী কোনো একটি ক্লাসে এর পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। যতক্ষণ পরবর্তী ক্লাস না আসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।